কখনোই বিচারকে আটকে ফেলার চেষ্টা সেটা খুব ভালো পরিণতি নিয়ে আসে না। এক, দুই হলো এটা একেবারেই প্রাথমিক একটা রায়, এরপরে হাইকোর্ট আছে, অ্যাপেলেট ডিভিশন আছে, সুতরাং আরো লম্বা প্রক্রিয়া বাকি আছে। তবে এই রায়টি স্বভাবতই দেশের সাধারণ মানুষের যেই ইচ্ছা, মেজরিটি পিপলের যে ইচ্ছা, সেটার একটা প্রতিফলন রায় হয়েছে। এই রায়টিকে ঘিরে নানান রকম মন্তব্য আমরা দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছি। আমরা মানবাধিকার সংস্থাগুলোর নানা অবজারভেশন দেখছি। আমরা ডেভিড বার্গম্যান, যিনি খুবই সোচ্চার ছিলেন হাসিনার পুরো রেজিমে, যখন আমরা মোটামুটি একটা নিশ্চুপ জাতি ছিলাম, তো সেই ডেভিড বার্গম্যানও প্রশ্ন তুলেছেন, আজকে একটা আর্টিকেল লিখেছেন এই রায়টাকে ঘিরে, এবং ওনার আর্টিকেলটা ইন্টারেস্টিং, আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। যে তিনি বলছেন, এভিডেন্স স্ট্রং বাট ডিফেন্স ডিড বেয়ার মিনিমাম। মানে ভালো এভিডেন্স তো ছিলই, প্রসিকিউশনের হাতে 54 জন সাক্ষী এবং অডিও ক্লিপস ওয়ার এক্সেলেন্ট, সো এভিডেন্স ওয়ার রিয়েলি ভেরি স্ট্রং। বাট ডিফেন্সের একজন সাক্ষীও জেরার মুখে, মানে কাউকে জেরা করা হয়নি, ডিফেন্সের কোনো সাক্ষী ছিল না অ্যাকচুয়ালি। সো এটা একটা প্রশ্ন তো থাকবেই। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছে, আরেকটা প্রশ্ন থাকবে। আর তিন হচ্ছে যে শেখ হাসিনার লয়ারের ব্যাপারেও এক ধরনের প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। আমি জানি না সারা আওয়ামী লীগে কি একজনও সাহসী এবং ভালো লয়ার নেই? নিশ্চয়ই তা নয়। আওয়ামী লীগকে আমরা দাপটের সাথে 15 বছর কোর্ট শাসন করতে দেখেছি। যদি আমরা একেবারে খুবই ভদ্র ভাষায় বলি, সেটা হচ্ছে কোর্ট তারা শাসন করেছে গত 15 বছর। সো একজনও আওয়ামী লীগের পক্ষের কিংবা একজনও সাহসী কোনো লয়ার কেন দাঁড়ালেন না জানি না। রাষ্ট্রপক্ষ যাকে এনগেজ করেছে, আমি জানি না, ওনাকে আমি সেভাবে চিনিও না, তবে ওনার যে প্রতিক্রিয়া রায়ের পর দেখলাম, সেটা নিয়ে আসলে অনেক মানুষের অনেক রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সো এই রায়টির সঙ্গে নির্বাচন কতটুকু যুক্ত, সেই প্রশ্ন রাখছি। আবার একই সঙ্গে এটাও ভুললে চলবে না যে এই নির্বাচনটিকে ঘিরে কেবলমাত্র তো বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে হওয়া, এরকম নানান রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করার একটি শর্ত দেওয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ডের শর্ত এসছে। লেভেল প্লেইং ফিল্ড তো অবভিয়াসলি একটা মোটা দাগে ভালো নির্বাচন হতে হলে লেভেল প্লেইং ফিল্ড ইজ আ মাস্ট। এবং এই শব্দটা আমরা মানে এত বেশিবার উচ্চারণ করেছি গত 15 বছরে, যেটা আসলে কাউন্টলেস টাইম, আমরা কত কোটি অগণিতবার আমরা এটাকে বলেছি। সো লেভেল প্লেইং ফিল্ড ইজ ফাইন। আপনার মতে, আমার মতে মোটামুটি জেনারেল একটা লেভেল প্লেইং ফিল্ড যদি হয়, দ্যাট ইজ অলসো ফাইন। বাট প্রশ্ন থাকছে অন্য ব্যাপারগুলো নিয়ে। গণভোট আগে করার উপরে ব্যাপারে একটা শক্ত চাপ আছে। পিআর পদ্ধতি নিয়ে জামাতের একটা অনড় অবস্থান আছে। আবার একই সঙ্গে যেটা আমি বলছিলাম যে ওই 14 দল এবং জাতীয় পার্টি, বিশেষ করে জাতীয় পার্টিকে এখন বেশি দেখা যাচ্ছে। 14 দলের তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়ছে না, বা জাতীয় পার্টির কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সেটাকে নিষিদ্ধ করা হবে কিনা, আর যদি নিষিদ্ধ করা না হয় তাহলে জামাত সহ যারা এই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। সো নানান দিক থেকে আসলে নির্বাচনটাকে ঘিরে নানান রকম আমরা ধোঁয়া দেখতে পাই। একই সঙ্গে দেখুন, এই প্রশ্নটাও না তুললে নয়। যেদিন শেখ হাসিনার রায় হলো, সেদিন অবভিয়াসলি সবার মনোযোগের কেন্দ্রে ছিল সুপ্রিম কোর্ট, মানে ওই প্রেমিসেসটা আর কি। কারণ আইসিটি ওটার মধ্যেই, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওটার মধ্যেই। কিন্তু তার বাইরে 32 নম্বরেও নজর ছিল, কারণ বুলডোজার নিয়ে আসা হয়েছে, ভাঙা বাড়ি আবার ভাঙা হচ্ছে, মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। সো ওগুলোর দিকে মানুষের নজর ছিল। কিন্তু এই ফাঁকে খুবই ফিশি ভাবে বন্দরের এগ্রিমেন্ট হয়েছে, এবং বলা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে হয়েছে। এবং যেটা আমি গতকালকেও একটা টক শোতে বলছিলাম, যে এই সরকারের আদৌ সেই পাওয়ার আছে কিনা, যে কারণ এই সরকারের যে সোর্স অফ পাওয়ার আর্টিকেল 106 অনুযায়ী ডে টু ডে অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কার্যকলাপ, রুটিন কার্যকলাপ করাটাই এই সরকারের দায়িত্ব। সেখানে বন্দরের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং একটা স্ট্র্যাটেজিক এবং একটা নানান রকম হিসাব নিকাশের একটা সিদ্ধান্ত একটা অনির্বাচিত সরকার কেন নিচ্ছে? আবার আমি একই সঙ্গে এই প্রশ্ন রেখেছিলাম যে আজকে কিন্তু আপনি জানেন কিনা জানি না, ডিফেন্স অ্যাডভাইজার খলিলুর রহমান, যার জন্য ব্যক্তির জন্য পদ তৈরি হয়েছে, বাংলাদেশে কিন্তু এই পদ কখনো ছিল না। সো সেই অতি 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে ভারতে গেছেন, ভারতের মাটিতে তিনি এখন অবস্থান করছেন। তিনি ঠিক কেন ভারতে গেছেন? তিনি কি ভাবছেন তার সঙ্গে চলতি ফ্লাইটেই হাসিনা ফেরত আসবেন? মানে কেন, ওয়াই ইজ ইন ইন্ডিয়া নাও? এই প্রশ্ন থাকছে। আবার একই সঙ্গে এই প্রশ্ন থাকছে যে আমাদের আলী রিয়াজ, যিনি ঐক্যমত কমিশনের একজন
অতি গুরুত্বপূর্ণ, মানে দ্বিতীয় ব্যক্তি ঐক্যমত কমিশনের প্রধান তো আমাদের চিফ অ্যাডভাইজার, সেকেন্ড ম্যান ইজ আলী রিয়াজ এবং হি ওয়াজ এট ফ্রন্ট, ওনাকে আমরা সবসময় দেখেছি। উনি উড়ে যেতে যেতে আবার ফিরে আসলেন মাটির টানে, মানে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, বিশেষ সহকারী। মানে কেন কেন মানে আত্মমাত্র 2 মাস, তাই না? এর মধ্যে ওনাকে এই পদ তৈরি করে দেয়া হচ্ছে, প্রশ্ন তো তৈরি হয়, তাই না? ধন্যবাদ। এই পর্যায়ে ডক্টর মির্জা গালিব আপনার কাছে আসতে চাই। ধানমন্ডি 32 থেকে শুরু করতে চাই। বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টের ডাকে সেখানে বুলডোজার গেল, কিন্তু আজকে যেটা দেখছিলাম ডাকসু ভিপি সাদিক কায়েম বলছেন যে সেখানে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে রাফিয়া পুলিশের হেনস্থার শিকার হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেখানে গুরুতর আহত হয়েছেন। আসলে এই রায়ের সাথে বা আওয়ামী লীগের কর্মসূচির সাথে কেন্দ্র করে 32 নাম্বার ভাঙা বা সেখানে একটা মব তৈরি করা, এটার সাথে ডাকসুর সদস্যরা জড়িত হবেন কেন? সেটা কি আপনার কাছে বোধগম্য হয়? মঞ্জুর, এই আলোচনার জন্য আমাকে ইনভাইট করার জন্য আমি বোধহয় একটু শুরু করি যে ঐতিহাসিক রায়টি হলো শেখ হাসিনার বিপক্ষে। তো গত 15-16 বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা গেছি, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিবাদী সিস্টেম থেকে বের হয়ে গেছি সফলভাবে। সো দ্যাটস অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট। এর পরবর্তী যে জিনিসটা থাকে সেটা হলো এই 15 বছরে যে সমস্ত অন্যায়ের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা টিকে ছিল, তারা যে সমস্ত খুন করছে, গুম করছে এবং গণ অভ্যুত্থান চলাকালে তারা যেভাবে সরকারি রিসোর্স ব্যবহার করে একটা গণহত্যা করছে, প্রায় মোর দ্যান 1400-1500 লোক এখানে মারা গেছে, আমাদেরই ভাই বোন তরুণরা এই দেশে। তো সেই কাজের একটা বিচার আমাদের প্রয়োজন ছিল। এখানে যদি এই ন্যায় বিচারটা না হয়, তাহলে আগামী দিনের যে রাজনৈতিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা জনগণের কাছে একটা জবাবদিহিতামূলক গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা আমরা কখনোই তৈরি করতে পারবো না যদি এই বিচারের মধ্য দিয়ে আমরা না যাই। তো সেই বিচার প্রক্রিয়াটা একটা সার্টেন পর্যায়ে আসছে, এটা একটা বিশাল সফলতা। আমি প্রসিকিউশন টিম থেকে শুরু করে যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এটাকে সমর্থন করছেন, আমি তাদের সবাইকে এটা ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হলো ধানমন্ডি 32 নম্বর নিয়ে আমরা যে জিনিসগুলো দেখতেছি। তো এখানে আমি যদি পাবলিক সাইকিকে বোঝার চেষ্টা করি, তাহলে আমি যেটা বুঝি সেটা হলো যে ধানমন্ডি 32 নম্বর এইটা মূলত আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ তার একটা সিম্বল হয়ে উঠছে আমাদের সমাজে। কারণ আওয়ামী লীগের এই একনায়কতান্ত্রিক যে ব্যবস্থা, এটাকে কিন্তু আমরা কিছুটা তুলনা করতে পারি আপনার ইউরোপে যে ফ্যাসিজম এক সময় তৈরি হয়েছিল, পপুলার ফ্যাসিজম, তার সাথে যেখানে একটা কাল্ট সিস্টেম থাকবে, কিছু কাল্ট ফিগার থাকবে। তো শেখ মুজিবুর রহমান সেই কাল্ট ফিগার হয়ে উঠছেন, শেখ হাসিনা সেই কাল্ট ফিগার হয়ে উঠছেন, ধানমন্ডি 32 নম্বর কিংবা টুঙ্গিপাড়া এটা হচ্ছে তার কাল্ট সিম্বল হয়ে উঠছেন। তো যে কারণে আমরা দেখছি যে যখন গণ অভ্যুত্থান হয়েছে তখন শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাস্কর্য এটা লোকেরা ভাঙছে, ধানমন্ডি 32 নম্বর ভাঙছে। তো আজকে যখন শেখ হাসিনার বিচারটা হলো, তখন কেন লোকেরা ধানমন্ডি 32 নম্বরে গেল? তার কারণ হলো আওয়ামী লীগের রিয়াকশন। আমরা আওয়ামী লীগকে খুব ক্যাটাগরিক্যালি দেখতেছি যে তারা জুলাই গণ অভ্যুত্থানকে মনে করে একটা অনৈতিক কাজ এবং সন্ত্রাসী কাজ। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য এবং অডিও ক্লিপ আপনি দেখছেন যে উনি বলছেন আমার নামে 220 না 25টা মামলা হয়েছে, এই 225 জনকে তো চিনে রাখলাম, এদেরকে আমি ধরতে পারবো, মারতে পারবো, এদেরকে আমি শেষ করে দিতে পারবো। সন্ত্রাসী হুমকি এখনো উনি এখানে দিতেছেন। আপনি দেখছেন যে এই যে রায়ের 2-3 দিন আগে ঢাকা শহরে নানান জায়গা থেকে বাস পোড়ানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। এর আগে আমরা দেখছি যে এনসিপির তরুণ নেতৃবৃন্দ যখন গোপালগঞ্জ গেছে তখন তাদের রাজনৈতিক কর্মসূচির উপর আক্রমণ করা হয়েছে। তো আওয়ামী লীগ একটা সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে যেমন একটা ফ্যাসিস্ট সিস্টেম তৈরি করছে, আজকেও তারা তার যে ফল, তার আফটারম্যাথটাকে কাউন্টারঅ্যাক্ট করার চেষ্টা করতেছে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তো ধানমন্ডি 32 নম্বর তার সিম্বল হয়ে আছে, যে কারণে ধানমন্ডি 32-এর বিপক্ষে আপনি জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতেছেন। এখন এইটাকে সরকারের দিক থেকে কতটুকু অ্যালাউ করবে, কতটুকু আপনি করতে দিবেন, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি। কিন্তু আমরা জনগণের মাইন্ডসেট যদি দেখার চেষ্টা করি, তাহলে ধানমন্ডি 32-এর এগেইনস্টে তার যে মাইন্ডসেট, এই সময় ধরুন কালকে সারা দেশে অন্যান্য জায়গায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঢাকা শহরের একটা বড় অংশ তো এই মব তৈরির কারণে বেশ অস্থির হয়ে থাকলো, এবং সেটা কি এই মুহূর্তে খুব একটা কাম্য? কারণ এই ধরনের পরিস্থিতির সুযোগ তার অনেক। আমি বলবো যে দেখেন, ধানমন্ডি 32-এ যখন ছাত্র জনতা গেল, পুলিশ যদি এটাকে যেভাবে এটাকে ইন্টারঅ্যাক্ট করছে, পুলিশের ডিফারেন্টলি এটাকে ম্যানেজ করা উচিত ছিল।
আপনি এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে কিভাবে এই জিনিসটাকে ম্যানেজ ডক্টর গালিব, আমি তো কালকে সকাল থেকে প্রায় পুরো সময় সংবাদে উপস্থিত ছিলাম, লাইভ দেখছিলাম। পুলিশ তো শুরু থেকেই তাদেরকে অনুরোধ করেছে চলে যাবার জন্য, কিন্তু সেখানে বুলডোজার নিয়ে হাজির হয়ে রাস্তা বন্ধ করলে পুলিশের কি খুব বেশি কিছু করার থাকে? না, কিন্তু দেখেন এই প্রশ্নটা আমাদের অলওয়েজ তুলতে হবে যে পুলিশ যখন হচ্ছে জনগণের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে সেখানে আপনি ফোর্স প্রয়োগ করবেন, কিন্তু সেটা কি এক্সেসিভ ফোর্স, এই প্রশ্নটা আমাদের অলওয়েজ করতে হবে, তাই না? আমি যতটুকু ভিডিও দেখছি, অন্যান্য কার্যক্রম দেখছি, আমার কাছে মনে হচ্ছে তারা এক্সেসিভ ফোর্স প্রয়োগ করছে, এটা ডিফারেন্টলি করার সম্ভাবনা সেখানে ছিল। কিন্তু আপনি যদি বলেন যে পুলিশের ফোর্স প্রয়োগ করতে হবে অথবা এটাকে সে কাউন্টার করবে, আমি তার সাথে এগ্রি করি, কিন্তু সেই প্রক্রিয়াটার মধ্যে আমার কাছে মনে হয়েছে তার এক্সেসিভ ফোর্স প্রয়োগ। মানে আরেকটা প্রশ্ন, বাংলাদেশে এখনকার পরিস্থিতিতে ধরুন আওয়ামী লীগের নেতা বলুন বা যেটাকে আপনি সিম্বল হিসেবে গড়ে উঠেছে 32 নম্বর, সেটার কথা বলছেন, সেখানে এইভাবে গিয়ে ভাঙচুর করাকে কি আপনি সমর্থন করেন? আমি ধানমন্ডি 32-এর ব্যাপারে ডিফারেন্ট পজিশন নিব। আপনি অন্য যে কোনো স্থাপনা বা অন্য যে কোনো প্রপার্টি আওয়ামী লীগের অথবা তাদের ব্যক্তি বা সমর্থকের ব্যাপারে যদি বলেন, তাহলে আমি বলবো যে আমি তার বিরোধিতা করি। কোনো ধরনের অন্য জায়গায় ভাঙচুর বা ইন্টারফেয়ার, এটাকে আমি এগ্রি করি না। কিন্তু ধানমন্ডি 32 ফ্যাসিবাদের এত বড় সিম্বল হয়ে উঠছে, আমি মনে করি যে তার এগেইনস্টে মানুষের যে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, এটা লেজিটিমেট। জি, ধন্যবাদ। সামাদ তুষার, আপনার কাছে আসতে চাই। এই যে নানান ধরনের অস্থিরতা এখনো সমাজে রয়েছে এবং সেখানে কতগুলো বিষয় রবিন ফারহানা বলছিলেন যে উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারেও বিএনপির যেমন একটা অবস্থান রয়েছে, আবার পিয়ার নিয়ে সার্বিকভাবে জামাত ইসলামের একটা অবস্থান, তার পাশাপাশি বিচার নিয়ে এনসিপির কিছু দাবি, সনদ নিয়ে এনসিপির যে পর্যবেক্ষণ, সব মিলিয়ে নির্বাচনের আগে ধোঁয়াশাগুলো কাটছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা গত 1.5 বছর অনেক ধরনের সংকট, অনেক ধরনের সমস্যার মধ্যে ছিলাম এবং সেগুলো কিন্তু একটা একটা করে আমাদেরকে ডিল করতে হয়েছে জাতিগতভাবে। আস্তে আস্তে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি। এখন আমার কাছে মনে হয় যে নির্বাচনের আর সাকুল্যে 75 দিনের মতো আছে। যেগুলোর কথা আপনি বললেন সংকট কিংবা এখনো বিবাদ হিসেবে, এগুলোও কেটে যাবে। এগুলো খুব বড় কিছু আমি মনে করি না, কারণ এখানে তো এই যে পিয়ারের কথা যদি ধরেন, উচ্চকক্ষে পিয়ার বিএনপি এটার ব্যাপারে অ্যাগ্রি করে নাই। অন্যদিকে জামায়াত ইসলাম তো পুরো পার্লামেন্টে পিয়ার চায়, কিন্তু একটা তো আদেশ দিয়ে দেওয়া হয়েছে এবং আদেশের ব্যাপারে কোনো দল কিন্তু বলে নাই যে আমরা আদেশ মানি না। আদেশ তো আদেশ মানে হচ্ছে একটা সলিড জিনিস, এটার ব্যাপারে আপনার একটা অবস্থান থাকবে, আমার একটা অবস্থান থাকবে, সেটা হয় না। আদেশটা কোথা থেকে দিয়েছে, সরকারের সোর্স অফ পাওয়ারটা কি বা অথরিটিটা কি, ওটা ওই আদেশেই বলা আছে যে এটা গণ অভ্যুত্থানের অভিপ্রায় জায়গা থেকে দিয়েছে, অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি দিয়েছেন, এটা পরিষ্কার বলা আছে। এবং এখানে 106 কিংবা কনস্টিটিউশনের কোনো ধারাকে আসলে রেফারেন্স হিসেবে বা মানে উৎস হিসেবে দেখানো হয় নাই। এখন পরবর্তীতে আদেশ চ্যালেঞ্জ হতে পারে কিনা, অনেকে বলছেন যেটা হবে, আমি মনে করি যে এটার কোনো সম্ভাবনা নাই। কেন? কারণ আপনি দেখবেন এখানে একটা খুব দারুণ কাজ অন্তর্বর্তী সরকার করেছে, যেটা আমি সমর্থন করি। সেটা হচ্ছে আদেশের মধ্য দিয়ে গণভোটের একটা ফ্রেম তৈরি করা হয়েছে। কারণ যেহেতু গণভোটটা নাই, আপনার কনস্টিটিউশনে নাই, 142 যে গণভোট, সেটা আর এই গণভোট এক জিনিস না। এটা জনগণের একটা সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে গণভোট। এই গণভোট সংবিধানের ভেতর থেকে মানে ডিরাইভ করা সম্ভব না। ফলে এটাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গণভোট হিসেবে নিতে হবে, যেটা আবার আদেশ দিয়ে আপনি এটাকে ফ্যাসিলিটেট করলেন। এরপরে আবার এই আদেশটাকে গণভোটটার মধ্যেও কিন্তু আদেশটা যাচ্ছে, মানে জনগণ শুধু জুলাই সনদকে অ্যাপ্রুভ করছে না, জনগণ এই আদেশকে অ্যাপ্রুভ করছে। ফলে আদেশের মধ্য দিয়ে আপনি গণভোটের রাস্তা তৈরি করেছেন, আবার গণভোটের মধ্যে আপনি আদেশকে ভ্যালিডেট করছেন, মানে জনগণ এটাকে অনুমোদন করবে। ফলে এটাকে পরবর্তীতে কেউ যদি 2/3 কিংবা রাজনৈতিক ক্ষমতার জোরে বাতিল করতে চায় বা এটাকে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে কি তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বে। কিন্তু এখনো তো এই গণভোট আগে করার দাবি থেকে জামাত সহ অন্যান্য আমি মনে করি যে এটা জামায়াতের একটা রাজনৈতিক কৌশল। দুটো জিনিস, যে পিয়ার মানে লোয়ার হাউসে পিয়ার এবং গণভোট আগে, এটা তাদের একটা রাজনৈতিক কৌশল। কারণ এখন যদি গণভোট আগে করতে হয়, তাহলে আপনাকে আবার এই আদেশটা বাতিল করতে হবে, আবার নতুন করে আদেশ দিতে হবে বা আদেশ সংশোধন করতে হবে, যেটা আসলে সম্ভব না। আদেশ মানে আদেশ, এটা দেয়া হয়ে গেছে। সেখানে বলা আছে যে নির্বাচনের দিন এটা হবে। এখন ঠিক আছে, জামায়াত ইসলামের নিজস্ব রাজনৈতিক দাবি থাকবে, সব দলেরই থাকবে, আমাদেরও আছে, কিন্তু তার মধ্যেও কিছু জিনিস তো আমরা আসলে জাতীয় স্বার্থে মেনে নিই। আমরা বলেছি যে গণভোটটার টাইমিংটা খুব বড় জিনিস না, গণভোটটা পরবর্তীতে বাধ্যতামূলক হচ্ছে কিনা, গণভোটের রেজাল্টটা আপনি উল্টে দিতে পারবেন না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলাম গণভোটের টাইমিং নিয়ে এক ধরনের বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে শুরু থেকে। আমরা বলেছি যে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা পরবর্তীতে কোনো সরকার এটা শুধু তার মানা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না, এই জায়গায় যাওয়া উচিত এবং সেই দিকে যাবে। 180 কার্য দিবসের কথা বলা আছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো পরবর্তীতে কেউ চ্যালেঞ্জ করবে, এরকম দুষ্টবুদ্ধি কার মাথায় আসতে পারে। হ্যাঁ, আসতে কিংবা কোন সরকারেরও এটা মনে হতে পারে যে আমার কাছে 2/3 আছে, আমি এই আদেশ সহ এই গণভোটের এই রেজাল্টগুলো বাতিল করে দিই।
তাহলে তার যে পরিণতিটা ফেস করতে হবে সেটা তার জন্য ভালো হবে না। উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা হচ্ছে আন্দোলনের ফসল, তাই না? তখন আন্দোলন করেছিল রাজনৈতিক দলগুলো, আন্দোলন করার ফলে বিএনপি সরকার এখানে তখন একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে গিয়ে আন্দোলনটা মেনে নিয়েছে এবং শুধু তাই না, আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। আজকে যে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির কথা যখন হয়েছে, সবাই যেন আকাশ থেকে পড়লো, কিন্তু এটা তো নতুন ব্যাপার না। এর আগেও বাংলাদেশের আন্দোলনকে আপনার এরকম সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার নজির আছে। তাহলে কি এখন এনসিপি জুলাই সনদে সই করতে প্রস্তুত? জুলাই সনদে আমরা সই করবো কিনা সেটা সরকার চায় কিনা, সরকার তো আমাদের কাছে কিন্তু সরকারকে ডাকতে হবে, আমাদেরকে ডাকলে তারপর আমরা বিবেচনা করবো। যেহেতু আমরা আদেশের পুরোপুরি বিরোধিতা করি নাই, সেক্ষেত্রে অবশ্যই স্বাক্ষরের সুযোগ আছে। এখন আপনাদের তাহলে দ্বিমত নেই? আমরা কোথায় দ্বিমত, কি সমালোচনা সেটা আমরা বলেছি, কিন্তু এটাও সত্য যে আদেশ আদেশ, মানে অর্ডার দেওয়া হয়ে গেছে এবং সেই অর্ডারে আমরা অর্ডারটা চেয়েছি, সেটা হয়েছে, গণভোটটা হচ্ছে এবং সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে। নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো একরকম আপনার অ্যাড্রেস করা হয়েছে। এখন সরকার যদি আমাদেরকে ইনভাইট করে তাহলে অবশ্যই আমরা ভেবে দেখবো যে আমরা সেক্ষেত্রে কি করব, কিন্তু সরকারকে তো ডাকতে হবে, মানে স্বাক্ষরের সুযোগ আমি মনে করি যে অবশ্যই আছে, সেক্ষেত্রে উদ্যোগটা সরকারের দিক থেকে আসতে হবে। আমি যে কথাটা বলছিলাম ওইটা একটু বলি, যে এই যে তত্ত্বাবধায়ক সরকারটা আপনার বাতিল, মানে এটা আন্দোলনটাকে বিএনপি ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কনস্টিটিউশনালাইজ করলো, মানে সাংবিধানিক স্বীকৃতি দিল ওই সময়কার সরকার, বা দিতে বাধ্য হয়েছে, যেটাই বলি। এটা আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে 2011 সালে। তার পরিণতি কি খুব ভালো হয়েছে আওয়ামী লীগের জন্য? জি, খুব ভালো হয় নাই। ফলে এই জুলাই সনদ বা আদেশ কিংবা গণভোট পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ করবে রাজনৈতিক ক্ষমতার জোরে, সেটা তাদের জন্য ভালো হবে না। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো ডক্টর মির্জা গালিব আপনার কাছে। যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছিল, বিশেষত জামাত যে দাবিগুলোর কথা বলেছে, অর্থাৎ নির্বাচনের আগে গণভোট সহ আরো কিছু কিছু বিষয় নিয়ে তো এখনো দ্বিমত থেকে গেছে, এগুলো কি আসলেই খুব বড় অন্তরায়, নাকি এগুলো মোটামুটি আসলে আদেশটা জারির মাধ্যমে সমাধান হয়ে গেছে? আমি মনে করি যে এটা মোটামুটি ভাবে আদেশ জারির মধ্য দিয়ে সমাধান হয়ে গেছে, কারণ এই আদেশের সাথে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু এগ্রিমেন্ট আছে, কিছু ডিসএগ্রিমেন্ট আছে। তো আমার বোধ হয় যে কিছু ডিসএগ্রিমেন্ট তো সবাইকে কম্প্রোমাইজ করতে হবে, আমরা তো কম্প্রোমাইজ না করলে সামনের দিকে যাইতে পারবো না। তো যেই জায়গাটাতে এখন আমরা একটা এগ্রিমেন্টে আছি, সেটা হলো প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই ব্যাপারে বিএনপি, জামাত এবং এনসিপি তিনটা দলই আগে এগ্রি করছে, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তারা ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এগ্রি করছে। তা আমার বোধ হয় যে এখন আমাদের কোনো আলোচনায় ফেব্রুয়ারির নির্বাচন হবে এই আন্ডারস্ট্যান্ডিংটাকে ভায়োলেট করে হওয়া উচিত না। সকল আলোচনা এটা ধরে নিয়েই হওয়া উচিত যে ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচনের টার্গেট, তারপর আমরা এটা কিভাবে করব সেখানে আমরা যাব। তো সেই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি, সেটা হয়ে গেছে। একটা প্রশ্ন ছিল আমরা সংস্কার কার্যক্রম কিভাবে করব, তো সেখানে জুলাই সনদের একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সবাই আসছে, সরকারের পক্ষ থেকে একটা আদেশ দেওয়া হয়েছে। যদিও এই আদেশের সাথে প্রত্যেক রাজনৈতিক দলই কিছু কিছু জায়গায় ডিসএগ্রি করছে, কিন্তু আমরা কোন রাজনৈতিক দলের কাছ থেকেই খুব স্ট্রং এবং বড় প্রতিক্রিয়া আমরা পাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি, জামাত এবং এনসিপি তারা প্রত্যেকেই মোটামুটি খুশিভাবে এটাকে মেনে নিবে। তো যেহেতু জুলাই সনদের মধ্য দিয়া নির্বাচন আর গণভোট একসাথে হইতেছে, তাহলে বিএনপি এখানে কিছুটা কমফোর্ট ফিল করতেছে। যেহেতু উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে জুলাই সনদে এক ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, আমার বোধ হয় যে জামাত এখানে কমফোর্ট ফিল করতেছে। যেহেতু এনসিপির দিক থেকে প্রশ্ন ছিল যে বাস্তবায়নের পদ্ধতির মধ্যে যে আদেশের বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা এটা তৈরি হোক, সেটাও এনসিপির দিক থেকে হয়েছে। তো এখন তাদের থেকে একটু একটু করে ছাড় দিতে হবে। আমি মনে করি যে জামাতের নিম্নকক্ষে পিআর এর দাবি, এটা এখন ছাড় দেওয়া উচিত। বিএনপি উচ্চকক্ষে পিআর হইতে পারবে না এই যে দাবিতে ছিল, এটা তাদের ছাড় দেওয়া উচিত। এবং এনসিপি তো যেটা চাইছে মোটামুটি সেরকম একটা প্রক্রিয়া এখানে গেছে। তো এখন আমাদের চোখ দেওয়া উচিত থার্ড পয়েন্টে। সে পয়েন্টটা হলো যে আমরা কিভাবে নির্বাচনকে নিরপেক্ষ করব, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক মতো থাকবে কিনা, যাতে করে কেউ কেন্দ্র দখল করে আপনার ভোট ডাকাতি না করতে পারে, অথবা নির্বাচনী ক্যাম্পেইন এবং প্রচারণার সময় যাতে করে সন্ত্রাসী কার্যক্রম না হয় অথবা অবৈধ টাকার ব্যবহার না হয়। আমার মনে হয় যে সকল রাজনৈতিক দলের এবং নাগরিক সমাজের যারা আমরা কথাবার্তা বলি, তাদের প্রত্যেকের এখন চোখ যাওয়া উচিত যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এবং নির্বাচনের দিন যেন আমরা একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারি, সেটা নিশ্চিতের জন্য আমাদের আলাপ আলোচনা করা। এবং সে জায়গায় কয়েকটা জিনিস বোধহয় আমাদের চোখ দেওয়া উচিত। সেটা হলো নির্বাচন কি একদিনে হবে না, আমরা ভাগ করে করে করব। তারপর হচ্ছে প্রত্যেক বুথে